সুশোভন পাঠশালাতে সবাইকে স্বাগতম। আজ আমরা একটি সহজ অথচ গুরুত্বপূর্ণ অধ্যায় রাশিবিজ্ঞানের কিছু অতি সংক্ষিপ্ত অঙ্ক করব। এই অঙ্কগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আর দেরি না করে চলো এবার শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম কোশ্চেনে কি বলেছে, 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার গড় নির্ণয় করতে হবে। তো 1 এবং 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলি আছে? তো 4টে মৌলিক সংখ্যা আছে। তো আমরা সেই 4টে মৌলিক সংখ্যা প্রথমে লিখে নিই, 2, 3, 5 এবং 7। আর গড় বের করার নিয়ম আমরা জানি, যতগুলো সংখ্যা আছে সেগুলোকে যোগ করব এবং যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ করব। তো এখানে 4টি সংখ্যা রয়েছে, তাহলে আমরা এই 4টে প্রথমে যোগ করে দিই এবং 4টে সংখ্যার জন্য এখানে 4 দিয়ে ভাগ করে দেবো। তো এটা যদি আমরা যোগ করি, যোগ করলে দেখতে পাচ্ছি 2 আর 3 যোগ করলে 5, 5 আর 5 যোগ করলে 10, 10 আর 7 যোগ করলে 17। তাহলে 17কে আমরা 4 দিয়ে ভাগ করব। 17কে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে অ্যান্সার আসবে 4.25। আমি ভাগটা নিচে দিয়ে দিয়েছি, তোমরা একবার চেক করে নেবে। তাহলে উত্তর হলো কত? অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, x1, x2, x3 এই করতে করতে x10 অবধি নাম্বার দিয়েছে, যাদের গড় বলে দিয়েছে 20। এবারে দেখো, এখানে প্রতিটা পদের সঙ্গে দেখো একটা করে 4 যোগ হয়েছে। x1-এর সঙ্গে 4 যোগ হয়েছে, x2-র সঙ্গে 4 যোগ হয়েছে, x3-র সঙ্গে 4 যোগ হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সমস্ত পদগুলোর সঙ্গে যদি 4 যোগ হয় তাহলে গড়ের সঙ্গেও 4 যোগ হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সারটা সহজভাবে যদি বলি কত হবে, 20 + 4 সমান 24। তাহলে অ্যান্সার হবে 24। এই অঙ্কটাই যদি কোনো কারণে ধরো আমাদের এইগুলোতে মাইনাস 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 দেওয়া আছে, তার মানে আমাদের কি দেওয়া আছে, x1 - 4, x2 - 4, x3 - 4। তো এরকম যদি থাকে তাহলে অ্যান্সারটা কত হয়ে যেত? তখন অ্যান্সারটা হতো 20 - 4 = 16। তার মানে এখান থেকে তুমি কী বুঝলে, যদি প্রত্যেকটা পদের সঙ্গে কিছু যোগ থাকে তাহলে গড়ের সঙ্গেও সেই জিনিসটা যোগ হবে, আর যদি প্রত্যেকটা পদের সঙ্গে কিছু বিয়োগ থাকে তাহলে গড় থেকে সেটা বিয়োগ হবে। আশা করি বুঝতে পেরেছ। এসো আমরা পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা কি বলেছে, 6, 7, x, 8, y, 16 এই সংখ্যাগুলির গড় বলে দিচ্ছে 9। তো গড় বললে আমরা জানি কি, সবগুলো যোগ করব এবং যতগুলো আছে তত দিয়ে ভাগ করব। তাহলে আমরা প্রথমে সেই কাজটাই করে নিই। 6 + 7 + x + 8 + y + 16 সব করে যোগ করলাম। এবার কতগুলো পদ আছে, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে টোটাল 6টা পদ আছে, তাহলে 6 দিয়ে ভাগ করলাম। এবার এখানে গড় বলে দিয়েছে, কত গড় বলেছে 9, তাই জন্য এখানে 9 বসালাম। এবারে কী করব, আমরা ওপরের পদগুলো যোগ করব। তো ওপরে যদি আমরা সব করে যোগ করি সংখ্যাগুলো, মানে 6, 7, 8 আর এখানে 16, এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো, পাবো হচ্ছে 37। তোমরা যোগ করে দেখবে 37 পাবো। প্লাস এক্স আর ওয়াইটা যে পড়ে আছে সেগুলো লিখে দিচ্ছি, x + y। এবারে আমরা কী করব, এই যে 6টা ছিল এই 6টাকে আমরা 9-এর কাছে পাঠিয়ে দেবো, 6টাকে আমরা এইদিকে পাঠিয়ে দেবো। যেন ভাগ থাকলে কী হয়, গুণ হয়। তাহলে আমরা 6টাকে যখন 9-এর দিকে পাঠাচ্ছি তাহলে এটা 9 × 6 হয়ে যাচ্ছে। তো 6 9 তো আমরা জানি কত, 6 9 54। বা এবারে আমরা লিখতে পারি x + y = 54 মাইনাস, মানে এই 37টা সমানের ওদিকে যাচ্ছে, তার সমানের দিক থেকে ওদিকে গেলে চিহ্ন চেঞ্জ হয়, তাই জন্য 54 - 37 হবে। তার মানে বা x + y = কত হয়ে যাচ্ছে, বিয়োগ করলে হয়ে যাবে এটা 17। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল, অপশান বি, x + y = 17। এরপর আমরা তার পরের অঙ্কে যাই। এই অঙ্কটাই বলেছে 3-এর প্রথম 6টি গুণিতকের গড় কত হবে। 3-এর 6টি গুণিতক যে আছে সেই গুণিতকগুলো আগে জানতে হবে। সেই গুণিতকগুলো কত, সেই গুণিতক হচ্ছে 3। এর পরের গুণিতক কত,
গুণিতক মানে কিছুই নয়, 1 2 3 4 5 এইসব সংখ্যাগুলোকে গুণ করে দেবো। তার প্রথমে 3 1 3, তারপরটা হবে 3 2 6, তারপরটা হবে 3 3 9, তারপরে 3 4 12, 3 5 15, 3 6 18। তো এইগুলো হলো তোমার 3-এর 6টি গুণিতক, প্রথম 6টি গুণিতক আর কি। তো গড় বের করতে বলেছে, গড় বের করতে হলে কী হয়, সব মাঝখানে যোগ চিহ্ন হয়। তো আমরা সব কটা যোগ করে দিলাম এবং কত দিয়ে ভাগ করব, 6টা গুণিতক বলেছে, তো 6টা গুণিতক বললে আমরা 6 দিয়ে ভাগ করব। তো আমরা প্রথমে ওপরগুলো যোগ করে নিই। তো ওপরগুলো যোগ করার থেকে আমার মতে সবার থেকে 3 কমন নিয়ে নাও, তাহলে এইটা সুবিধা হবে ক্যালকুলেশানে। তো আমি 3 কমন নিয়ে নিচ্ছি, যোগ করলেও অ্যান্সার মিলবে। যোগ করলে দেখবে তোমরা ওই 63 আসবে, 63/6 করলে অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু আমার মতে 3 যদি কমন নিতে পারো তাহলে একটু ইজি হবে। 3 কমন নিলে কী হবে, 1 + 2 + 3 + 4 + 5 + 6/6। তো আমরা প্রথমে সবার থেকে 3 কমন নিলাম, আশা করি বুঝতে পেরেছ। এবারে 3 ইন্টু, এইবারে যদি আমরা এই সমস্ত পদগুলোকে যোগ করি, এই সমস্ত পদগুলোকে যোগ করি, তাহলে কি হবে, তাহলে যোগ করলে দেখা যাবে এদের যোগফল 21 আসছে। তো এই 21 বসালাম আর নিচে 6 আছে। এবারে আমরা 6-এর সঙ্গে যদি 3 দিয়ে কাটাকুটি করি, 6-এর সঙ্গে যদি 3 দিয়ে কাটাকুটি করি তাহলে কী হবে, 3-এর সঙ্গে 6 কাটলে নিচে 2 আসবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 21/2। এবারে 21কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি অ্যান্সার হয় 10.5। তা 10.5 কোন অপশানে আছে, অপশান এ। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। দেখো এই অঙ্কে আমাদের কি বলেছে, প্রথম 10টি অখণ্ড সংখ্যার গড় নির্ণয় করতে বলেছে। তো এইখানে তোমাকে অখণ্ড সংখ্যার দিকে খেয়াল রাখতে হবে। অখণ্ড সংখ্যা কিন্তু 0 থেকে শুরু হয়, 0 1 2 3 এইভাবে চলতে থাকে। তো এখানে যদি স্বাভাবিক সংখ্যা বলতো তাহলে কিন্তু 1 থেকে শুরু হতো। তো আমি সেই রিলেটেড একটা প্রশ্ন পরে করে দিচ্ছি। তো প্রথমে দেখো গড় বের করতে বলেছে, তো গড় বের করতে হলে সবগুলো যোগ করতে হবে এবং 10টি বলেছে বলে 10 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা যদি যোগ করি 0 1 2 3 4 5 6 7 8 9, গুণে দেখো 10টা সংখ্যা হয়েছে, 9 অবধি গেলে 10টা সংখ্যা হচ্ছে এখানে, তাহলে একে 10 দিয়ে ভাগ করবো। তো এগুলো যদি সব যোগ করি, সব যোগ করলে আসবে 45, 45। 45কে এবার 10 দিয়ে যদি ভাগ করি তাহলে অ্যান্সার হবে 4.5, তাহলে অ্যান্সার হয়ে যাবে 4.5। এখানে একটা কথা শুনে নাও, যদি আমার 1 থেকে 9 অবধি যোগ করতে হয়, এর একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা হচ্ছে n × n+1/2, n × n+1/2। এনটা কি, এনটা হচ্ছে কতগুলো সংখ্যা। তো এইখানে যদি আমরা শূন্যটাকে অ্যাভয়েড করি তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা আছে। তার মানে এনে যায় কত বসাবো, 9 বসাবো। তাই 9 × 9+1/2। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো 9 × 10/2। আমরা যদি 2 দিয়ে 10কে কেটে দিই তাহলে কত আসছে 5। তাহলে 5 এবং 9 যদি আমরা গুণ করি তাহলে আসছে 45। দেখো আমাদের যে 45 এসেছিলো সেটা এইভাবেও করা সম্ভব। এই রিলেটেড কোশ্চেন তোমরা ক্লাস 11-এ পাবে, তবু এখানে একটু আমি আলোচনা করে দিলাম কারণ পরবর্তী কিছু কোশ্চেনে এটা কাজে লাগবে। এবার আমি যেটা বলতে চাচ্ছি, এখানে যদি অখণ্ড সংখ্যা না থেকে স্বাভাবিক সংখ্যা থাকতো, স্বাভাবিক সংখ্যা থাকলে কী হবে, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, তাহলে প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5 6 7 8 9 10। এখানে তাহলে আমাদের 10 অবধি যেতে হবে, কখন, যখন এটা স্বাভাবিক সংখ্যা বলে দেবে। এবার কত দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়েই আমাদের ভাগ করতে হবে। তো এগুলো যদি আমরা যোগ করি দেখবে 55 আসবে, তাহলে 55/10, তাহলে কত অ্যান্সার হয়ে যাবে 5.5। তো এগুলো যোগ করলে যে 55 আসছে সেটা আমি যদি সেই ফর্মুলাটা দিয়ে কাজে লাগাই, কোন ফর্মুলাটা,
যেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। তো এনের জায়গায় আমরা কত বসাবো? 10 বসালাম, ইন্টু 10+1, 10+1 যদি লিখি 10+1/2। তো আমরা কত লিখব? 10 ইন্টু 11/2। তো আমরা যদি 10কে 2 দিয়ে কাটি তাহলে 5 আসবে, 5 আর 11 গুণ করলে 55। তাহলে আমরা এইভাবে যোগ করতে পারি। এই যোগটা তখনই করা সম্ভব যখন আমাদের 1 থেকেই শুরু হবে এবং পরপর সংখ্যা থাকবে, মানে 1 2 3 4 5 এইভাবে পরপর সংখ্যা থাকবে। যদি গ্যাপ দিয়ে দিয়ে সংখ্যা থাকে, ধরো 1 আছে, 5 আছে, 7 আছে, 10 আছে, তখন কিন্তু এই ফর্মুলা পড়বে না। তাহলে এই ফর্মুলা পড়ার একমাত্র শর্ত হচ্ছে পরপর থাকতে হবে আর 1 থেকে শুরু হতে হবে। আশা করি স্বাভাবিক সংখ্যা থাকলে কী উত্তর হবে তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক বলেছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত। দেখো এইখানে কিন্তু ওই ফর্মুলাটা ছাড়া করা সম্ভব না। প্রথম n সংখ্যক মানে হচ্ছে 1 থেকে শুরু, কারণ স্বাভাবিক সংখ্যা বলেছে 1 থেকে শুরু। এবারে 2 3 4 এই করতে করতে কত দূর যেতে হবে? n অবধি। এবার n মানে এখানে যা খুশি হতে পারে, সেটা 500 হতে পারে, 100 হতে পারে বা 1000 হতে পারে, তাই nটাকে আমরা nই রাখতে হবে। এবারে আমরা একটু আগে কী শিখলাম যে nখানা সংখ্যার সমষ্টি কী করে বার করে, তার ফর্মুলা হচ্ছে n ইন্টু n+1/2, এটা শিখলাম। এবারে যেহেতু আমাদের গড় বের করতে দিয়েছে, তাহলে গড় সমান আমরা কি বলতে পারি? গড় সমান হচ্ছে যোগফল বাই যতগুলো সংখ্যা তত। তাহলে এখানে যোগফল তো আমাদের বেরিয়ে গেল, এটাই তো আমাদের যোগফল। আর এই যোগফলকে যদি আমরা কী দিয়ে ভাগ করি? যতগুলো সংখ্যা, কতগুলো সংখ্যা আমাদের বলা আছে? nখানা। তাহলে যদি আমরা n দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো n ইন্টু n+1/2n। এবারে n যদি আমরা কেটে দিই তাহলেই আমাদের অ্যান্সার পেয়ে যাব কত? n+1/2। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল n+1/2। এই অঙ্কটাই দেখো, এই অঙ্কটাই বলেছে 1 2 3 4 5 6 7 এদের গড় যদি x বার হয় তাহলে 2x বার কত হবে? তো এটাও দেখো পরপর সংখ্যা দেওয়া আছে, তাহলে আমাদের যোগ করতে কোনো অসুবিধা নেই। তো প্রথমে আমরা যদি লিখে করি 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 একে যোগ করব এবং কত দিয়ে ভাগ করব? 7টা সংখ্যা রয়েছে, 7 দিয়ে ভাগ করব। তো এটা যোগ করলে এখানে যদি যোগ করি তার ফর্মুলা হচ্ছে n ইন্টু n+1। n+1 মানে কত? 7 + 1 তার মানে হচ্ছে 8। আর এখানে কত দিয়ে ভাগ করতে হবে? সবসময় 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এটা কাটাকুটি করি তো এর 4 আসবে, তা যোগ করে আমাদের পাচ্ছি 28। তাহলে আমরা পাচ্ছি এখানে 28। তা 28/7। তা 28কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 4। তাহলে এক্স বারের মান কত পেয়ে গেলাম? 4। কিন্তু আমাদের প্রশ্নে কী দিয়েছে? 2x বার। তাহলে 2x বার সমান কত হবে? 2x বার সমান হবে 2 ইন্টু 4। তো 2 ইন্টু 4 করলে আসবে 8। তাহলে আমাদের অ্যান্সার হবে 8। একটু আগে একটা অঙ্কে দেখেছো যে যেখানে ছিল x1 + 4 x2 + 4, সেই অঙ্কের অ্যান্সার হয়েছিল 20 + 4 = 24। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো k ইন্টু x1 দেওয়া আছে, k ইন্টু x2 দেওয়া আছে, k ইন্টু x3 দেওয়া আছে। তো এখানে দেখা যাচ্ছে সব কিছু আর কি গুণ আছে। তা এখানে যদি গুণ থাকে তাহলে গড়ের সঙ্গেও গুণ হয়ে যায়। তাহলে এখানে গড় কত দেওয়া আছে দেখো? এক্স বার। এই যে এখানে গড় এই যে এক্স বার দেওয়া আছে। তো এক্স বারের সঙ্গে কে গুণ করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আগেরটা যেমন যোগ করলে অ্যান্সার হয়ে যাচ্ছিলো, এখানে গুণ আছে বলে প্রত্যেকটা বারের সঙ্গে, তাই অ্যান্সার গুণ করলে হয়ে যাবে। তাই অ্যান্সার হবে কে এক্স বার। দেখো এইবারে আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটা কি বলেছে? বলেছে কোনো শ্রেণীতে বা একটি শ্রেণীতে n সংখ্যক সংখ্যার গড় বলেছে এক্স বার। n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি যদি কে হয় তাহলে nতম সংখ্যাটা আমাদের বলে দেওয়া আছে এইটা হবে। তো এটা 24 সালে পড়েছে, এটা একটা সত্য মিথ্যার অঙ্ক। তো করা যাক। দেখো n সংখ্যক সংখ্যার গড় বলেছে এক্স বার, তাহলে n সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে? n সংখ্যক সংখ্যার সমষ্টি হবে যদি আমরা nকে এক্স বার দিয়ে গুণ করি, মানে যতগুলো সংখ্যা তত দিয়ে যদি গড়কে গুণ করি
তাহলে আমরা n সংখ্যক সংখ্যার যোগফলের মান পাবো। তাহলে সেটা আমরা লিখতে পারি, লিখি n সংখ্যক সংখ্যার যোগফল সমান, আমরা কী করছি, যতগুলো সংখ্যা তাকে গুণ করছি এক্স বার দিয়ে। হলো। এবার প্রশ্নে বলা আছে n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি কত বলা আছে কে। তাহলে আমরা করি n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি, তাহলে কী দেওয়া আছে কে। এবারে আমাদের বার করতে আছে n-তম সংখ্যার মানটা কত হবে। তো n-তম সংখ্যার মান কী হবে, যদি আমরা এইটা থেকে এইটাকে বিয়োগ করে দিই তাহলেই আমরা n-তম সংখ্যার মানটা পাবো। তাহলে n-তম সংখ্যাটা কত হবে, n-তম সংখ্যাটা হবে n এক্স বার মাইনাস কে। কিন্তু দেখো কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে অন্য, কিন্তু আমাদের যেটা বেরিয়েছে সেটা আলাদা। তো তাহলে আমরা বলতে পারি এটা একটা মিথ্যা স্টেটমেন্ট, সুতরাং এটা উত্তর হবে মিথ্যা। এই অঙ্কটাই বলেছে মধ্যমা বের করতে হবে। তো মধ্যমা বের করার জন্য আমরা জানি প্রথমে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজাতে হবে। দেখো ছোট থেকে বড় সাজালেও হবে, বড় থেকে ছোট সাজালেও হবে, এটা কোনো ব্যাপার নয়। মোট কথা তোমাকে একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজাতে হবে, নাই ছোট থেকে বড় নাই বড় থেকে ছোট। তো আমরা প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে নিচ্ছি। তো প্রথমে দেখো 2 আছে, 2 লিখলাম। তো পরীক্ষায় পড়লে তোমরা এরকম কেটে কেটে লিখবে। ধরো 2 লেখা হয়ে গেল, আবার একটা 2 লিখলাম, এই 2টাও কেটে দিলাম। তারপরে 3 লিখলাম, তারপরে 3টা কেটে দিলাম। তারপরে 5 লিখলাম, 5 দেখো দুবার আছে, তো দুবার 5 লিখলাম, দুটো 5 আমরা কেটে দিলাম। তারপরে আছে 6 কাটলাম। তারপরে 8 দুবার 8 কেটে দিলাম। তারপরে 9 আছে, 9 লিখলাম। তো আমাদের সবকটা সংখ্যা লেখা হয়ে গেল। তোমরা পরীক্ষায় যদি পড়ে এইভাবে কেটে কেটে করবে অথবা গুণে গুণে করবে, যেন একটাও মিস না হয়ে যায়। মিস হয়ে গেলে অঙ্ক ভুল হওয়ার চান্স বেড়ে যাবে। এবারে আমাদের মধ্যমা বার করতে দিয়েছে। প্রথমে দেখো এটা জোড় না বিজোড়। জোড় না বিজোড় দেখতে গেলে আমাদের কী করতে হবে, গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। তো বিজোড় হলে আমাদের কোনো চাপ নেই, সহজেই উত্তর হয়ে যাবে। তো ফর্মুলা রয়েছে, ফর্মুলা হচ্ছে n+1/2 তম পদের ফর্মুলা, যেটা হবে সেটাই উত্তর। কিন্তু এই ফর্মুলা ইউজ না করেও তোমরা সহজে করতে পারবে। সেটা কীভাবে করতে হবে সেটা তোমাদের একটু বলে দিই। এবং ছোটো অঙ্কের ক্ষেত্রে যেহেতু এই অঙ্কগুলো কষে দেখাতে হবে না, শুধুমাত্র উত্তর করলেও তোমরা ফুল নম্বর পেয়ে যাবে, তাই জন্য এই অঙ্কগুলো করার জন্য তোমরা এই নিয়মে করতে পারো। যেমন দেখো প্রথমে আমরা এদিক থেকে 2 কেটে দিলাম, এদিক থেকে 9 কেটে দিলাম। তারপর এদিক থেকে 2 কাটলাম, এবারে 8 কাটলাম, এদিকে 3 কাটলাম, এদিকে 8 কাটলাম, এদিকে 5 কাটলাম, এদিকে 6 কাটলাম। তাহলে কে পড়ে রইল 5। তাহলে উত্তর কত হয়ে যাবে 5। কত সিম্পলিভাবে এটা করা গেল, তোমরা আশা করি বুঝতে পেরেছ। আর যদি n+1 তম পদ করেও করতে তাহলেও উত্তর তাই হতো। একবার আমি চেক করে দিচ্ছি। দেখো n এর মান এখানে কত বেরিয়েছে, n এর মান বেরিয়েছে 9। তাহলে আমরা লিখব 9+1/2। এটা যদি তম পদ লিখি, তম পদ, এটা যোগ করলে হচ্ছে 9 যদি 1 যোগ করি তাহলে 10 হয়। 10কে 2 দিয়ে ভাগ করলে আমরা বলতে পারি এটা 5 হবে। তার মানে 5তম পদ। আর 5তম পদে কী আছে দেখো, যেটা যদি গুনি 1 2 3 4 5, তাহলে 5তম পদে আমাদের 5 পাচ্ছি। তাহলে এইভাবেও তুমি অ্যান্সার করতে পারো, 5 উত্তর হবে। এর পরের অঙ্কটায় দেখো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত বলে দিয়েছে এ, আর মধ্যমা বলে দিয়েছে এম। এবারে আমাদের এ আর এম এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। তো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় আমরা আগে একবার বের করেছিলাম, দেখেছিলে 5.5 বেরিয়েছিল। তো কীভাবে করেছিলাম, আমরা একটা ফর্মুলা ইউজ করেছিলাম, সেই ফর্মুলাটা হচ্ছে n×n+1/2, যেখানে n কত, n হচ্ছে তোমার 10। তাহলে এটা কিন্তু যোগফলের ফর্মুলা। এটা কিসের ফর্মুলা, 1 থেকে 10 যে যোগ করব, মানে 1 + 2 + 3 প্লাস এইভাবে যদি করে করে আমরা 10 অবধি যোগ করি, সেই যোগফলটা কত হবে, তার ফর্মুলা হচ্ছে এইটা। তো এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি, এর জায়গায় যদি 10 বসাই, তাহলে 10, এখানে 10 + 1/2, এটা ক্যালকুলেশন করলে 10 × 11/2, এটা যদি 2 দিয়ে কাটি তাহলে 5, আর এটা 5 আর 11 গুণ করলে
55। তাহলে আমরা যোগ করলে কত পেলাম? 55। এবার যেহেতু গড় বের করতে হবে, তাই জন্য আমাদের কী করতে হবে? আমাদের গড় বের করতে গেলে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে। তো প্রথম 10টা সংখ্যা বলেছে, তাই আমরা এখানে 10 দিয়ে ভাগ করব। তাহলে এখানে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে উত্তর আমরা পাবো 5.5। তাহলে আমাদের গড় বেরিয়ে গেল। তো গড় মানে হচ্ছে তোমার এ, তাহলে এর মান বেরিয়ে গেল, কত বেরোলো? এর মান সমান বেরোলো 5.5। এবারে আমাদের কী বার করতে হবে? মধ্যমা বার করতে গেলে আমরা প্রথমে 10টা সংখ্যাকে পরপর সাজিয়ে লিখে নেব, কিন্তু এটা যেহেতু পরপরই আছে তাহলে আমাদের ছোটো থেকে বড়ই সাজানোই আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আমরা কী করব? এবারে আমরা যে নিয়মটা শিখেছি, একটা একটা করে কাটা শুরু করি। তাহলে এদিকের একটা কাটলাম, এদিকের একটা কাটলাম, এদিকের একটা, এদিকের একটা, এদিকের একটা, এদিকের একটা, এদিকে 4, এদিকে 7। এবারে দেখো আর কাটবো না, কারণ মাঝখানে দুটো পড়ে আছে। তাহলে দুটো যদি পড়ে থাকে তাহলে শুধুমাত্র এদের গড়টা বের করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো এদের গড় কী করে বের করব? 5 + 6 তাকে ভাগ করব 2 দিয়ে। তাহলে কত আসছে? 11/2। 11/2 মানে কত? 5.5। তো এইটাই হয়ে গেল মধ্যমা। আর মধ্যমা মানেই হচ্ছে তোমার এম। তাহলে আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি এম সমানও 5.5 আর এম এর মানও পাচ্ছি 5.5। তাহলে আমরা বলতে পারি সমান এম। তাহলে অপশান নাম্বার ডিটা আমাদের সঠিক অ্যান্সার। আবার সেই একই ধরনের একটা কোশ্চেন 2023 সালে পড়েছিল, সেই অঙ্কটা আমরা করি। প্রথমে আমরা কী করব? পরপর সাজিয়ে নেব ছোট থেকে বড় আকারে। তা প্রথমে যদি আমরা সাজাই, প্রথমে আমরা দেখতে পাচ্ছি 7 আছে, তাহলে আমরা 7 লিখলাম। তারপরে দেখতে পাচ্ছি 8 আছে, 8 লিখলাম। তারপরে দেখতে পাচ্ছি 9 লিখলাম। তারপর 10কে কাটলাম। তারপর 11 দেখছি দুবার আছে, দুবার 11 লিখলাম, 11। তারপরে 13 কাটি। তারপর 15 আর এখানে 16। তাহলে 15 আর 16কেও কেটে দিলাম। এবারে আমরা কি বলতে পারি? আমরা সেই একইভাবে করতে পারি যে বাঁ দিক থেকে একটা কাটবো, ডান দিক থেকে একটা কাটবো, বাঁ দিক থেকে একটা, ডান দিক থেকে একটা, বাঁ দিক থেকে একটা, ডান দিক থেকে একটা, বাঁ দিক থেকে একটা, ডান দিক থেকে একটা। তাহলে মাঝখানে আমরা কী পেয়ে গেলাম? 11। তাহলে এর মধ্যমা কত হয়ে যাবে? 11। এই অঙ্কটা দেখতে পাচ্ছি 2020 সালে পড়েছিল। তো যদি 2020 সালে পড়ে, এই অঙ্কটা তোমরা একইভাবে করতে পারবে। এটা আমি হোমওয়ার্ক দিলাম, আমি যে নিয়মে শেখালাম সেই নিয়মে করার চেষ্টা করবে। এবারে আমরা এই অঙ্কটা দেখি কী করা যায়। তো এইখানে দেখো x1 x2 x3 এই করে x 100 অবধি আছে। তার মানে এখানে মোট পদ আছে, যদি মোট পদকে আমরা n দিয়ে লিখি তাহলে মোট পদ আছে 100। এটা বোঝা গেল, মোট পদ 100। এবারে আমরা যে বেসিক যে ফর্মুলাটা রয়েছে মধ্যমার, সেটা যদি আমরা লিখি, কারণ এটা তো অনেক বড় সংখ্যা, আমরা এরকমভাবে 1 2 3 4 করে 100 অবধি লিখতে পারবো না। তো আমরা যদি মধ্যমার ফর্মুলাটা ফেলি, সেই ফর্মুলাটা কী ছিল? হাফ ইন্টু n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। এবারে আমরা n-এর জায়গায় 100 বসাই। তো n-এর জায়গায় যদি 100 বসাই তাহলে 100কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 100কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 50। তাহলে আমরা একবার ডাইরেক্ট এখানে 50 লিখে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল 50তম পদ প্লাস n/2, দেখো 50 বেড়েছিল, তাহলে এখানে হয়ে যাবে 50, এইটার মান হয়ে যাবে 50 আর প্লাস 1, তাহলে 50 + 1 মানে কত হয়ে যাবে? 51। তাহলে আমরা ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি 51তম পদ সমান হাফ। এবার 50তম পদ কী হবে? যদি 1 নম্বর পদ x1 হয়, 2 নম্বর পদ x2 হয়, এই করে তাহলে 50তম পদ কী হবে? x50। তাহলে আমরা লিখতে পারি এখানে x50 প্লাস 51তম পদ তাহলে কী হবে? x51/2। তো এটাই অ্যান্সার হয়ে যাবে। তার মানে আমরা এই শূন্যস্থানের এই জায়গায় এই অ্যান্সারটা লিখে দেব। এই অঙ্কটা দেখো, ঊর্ধ্বক্রমে সাজানো আছে, বলছে ছোট থেকে বড় সাজানোই রয়েছে। এবারে আমাদের এর মধ্যমাও বলে দিয়েছে 24।
আগে প্রথমে দেখি এতে কতগুলো মান আছে। আমরা যদি একটু একবার টুকি জিনিসটা, তারপর লিখি 8, 9, 12, 17, x+2, x+4, 30, 34, 39। এবারে আমরা যে নিয়মে আর কি করি ছোটো অঙ্ক থাকলে, তো আমরা ডান দিক থেকে একটা কাটলাম, বাঁ দিক থেকে একটা কাটলাম, এইভাবে আমরা কাটতে শুরু করলাম। তো আমরা কাটতে কাটতে দেখলাম মাঝখানে একটি মাত্রা পড়ে আছে x+2, আর এই x+2 এটার মানই হচ্ছে 24, কারণ বলে দিয়েছে মধ্যমার মান হচ্ছে 24। তাহলে x সমান কত হয়ে যাবে? 24। আর সমানের ওদিক থেকে যদি 2টা এদিকে যায়, সমানের এদিকে যেহেতু প্লাস ছিল 2-এর আগে, তাই সমানের ওদিকে গেলে প্লাসটা মাইনাস হয়ে যায়, তাহলে 2টা বিয়োগ হয়ে গেল, 24 থেকে 2 বিয়োগ করলে 22। তাহলে এর মান কত হয়ে যাবে? 22। এই প্রশ্নটা দেখো, n যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে বলেছে আমাদের মধ্যমাটা n/2 তম পদ এবং n/2 - 1 তম পদের যে পর্যবেক্ষণ তাদের গড় হবে। কিন্তু আমরা কি ফর্মুলা জানি? আমরা ফর্মুলা জানি হাফ n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে এই জায়গাটা করে যদি প্লাস থাকে তাহলে সত্য হবে, কিন্তু আমাদের প্রশ্নে দেখো এই জায়গাটা করে মাইনাস দেওয়া আছে, তা সুতরাং এটা হবে মিথ্যা। এই অঙ্কটা 2019 সালে পড়েছিল। এটাও খুবই ইজি অঙ্ক, কিন্তু এই ধরনের অঙ্ক সাধারণত কিছু কিছু ছাত্র ভুল করে ফেলে, কারণ তারা দেখে মাঝখানে 10 রয়েছে, সুতরাং অ্যান্সার হবে 10। কিন্তু সেটা তো নয়, কারণ এটাকে আমরা সবসময় মানের ঊর্ধ্বক্রমে বা মানের অধক্রমে সাজাতে হয়। তো আমরা যদি এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে কি হবে? 2, 3, 3, 9, 9, 9, 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কী আছে, যদি আমরা সেই একইভাবে কাটি, 2 কাটলাম, 10 কাটলাম, 3 কাটলাম, 9 কাটলাম, 3 কাটলাম, আবার 9 কাটলাম, তাহলে মাঝখানে পাচ্ছি 9, কিন্তু এখানে অ্যান্সার দেওয়া আছে 10, তার মানে এটা হবে মিথ্যা। আশা করি বুঝতে পেরেছ। এই ধরনের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে, আর এই ধরনের অঙ্ক পরীক্ষায় পড়তেও পারে। এইটা একটা খুব সুন্দর অঙ্ক, এটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। দেখো, প্রশ্নে বলে দেওয়া আছে এক্সের মানটা ওয়াইয়ের থেকে বড়। তো আমরা যদি একটা সংখ্যা দিয়ে উদাহরণ দিই, ধরো আমরা এক্সের মান নিলাম 4 আর ওয়াইয়ের মান নিলাম 3। তাহলে দেখো 4-এর মানটা 3-এর থেকে বড়। এবারে যদি আমরা 4-এর স্কোয়ার করি, সেটাও নিশ্চয়ই 3-এর স্কোয়ারের থেকে বড়, কারণ 4-এর মান 4-এর স্কোয়ার করলে তোমার 16 হয়, আর 3-এর স্কোয়ার করলে 9 হয়। 16 অবশ্যই বড় 9-এর থেকে। তাহলে আমরা বুঝতে পারছি যে এক্স যদি ওয়াইয়ের থেকে বড় হয়, তাহলে এক্সের স্কোয়ারটাও কী হবে? ওয়াইয়ের স্কোয়ার থেকে বড় হবে। এটা আমরা বুঝতে পারলাম। তো এটা আমি আরেকবার লিখে নিচ্ছি, এক্স স্কোয়ারটা বড় হবে ওয়াই স্কোয়ার থেকে। এবারে আমরা কি করছি? এবারে আমরা একটা লাইন লিখছি, সেটাকে বোঝার চেষ্টা করো, তারপর বলছি। দেখো, আগে ছিল আমাদের এইটা, আমরা কি করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা লিখলাম, তো অবশ্যই এর মানটা বড় হবে। তোমাকে যদি সেই উদাহরণ দিই, ধরো এক্স স্কোয়ারটা আমাদের আগে কত বেরিয়েছিল? 16। 16টা বড় ছিল 9-এর থেকে। তো আমরা কি বলতে পারি 16 + 9টা মানে যোগ করলে ওটা কত হবে? 25। তো 25টা 16-এর থেকে বড়, তো অবশ্যই তো 25 তো 16-এর থেকে বড়। তো আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা বড়, তার কার থেকে বড়? এক্স স্কোয়ারের থেকে বড়। এক্স স্কোয়ার আবার কার থেকে বড়? ওয়াই স্কোয়ার থেকে বড়। তাহলে আমরা বুঝতে পারছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার থেকে ছোটো ওয়াই, এক্স স্কোয়ার তার থেকে ছোটো ওয়াই স্কোয়ার। তো এটা অধক্রমে সাজানো আছে। তো যদি মানের অধক্রমে সাজানো থাকে, আমি বলেছিলাম মধ্যমা বের করার ক্ষেত্রে মানের ঊর্ধ্বক্রম হলেও হয়, অধক্রমে হলেও হয়, তাহলে মিডিলে যেটা আছে সেটাই উত্তর হবে, কারণ 3টে পদ আছে। আমরা
এদিক থেকে এই পদটা কেটে দিলাম, এদিক থেকে এই পদটা কেটে দিলাম, তাহলে মাঝখানে কী আছে এক্স স্কোয়ার। তার মানে এই যে প্রশ্নটা আছে তার মধ্যমা কী হবে এক্স স্কোয়ার, যেটা এখানে দেয়াই রয়েছে। সুতরাং এটা কী হবে সত্য। এবারে আমাদের দিয়েছে সংখ্যাগুরু মান নির্ণয় করতে। তো সংখ্যাগুরু মান নির্ণয় করার জন্য ছোট থেকে বড় না সাজালেও চলে, কিন্তু সুবিধার জন্য তোমরা ছোট থেকে বড় সাজিয়ে নিতে পারো। কিন্তু এই প্রশ্নটা যে এতই ছোট দিয়েছে 2020 সালে, আমরা দেখেই বলতে পারবো যে কোনটা সবচেয়ে বেশিবার আছে। সংখ্যাগুরু মানের অর্থই হচ্ছে সবচেয়ে বেশিবার কোনটা আছে। তো আমরা দেখো দেখতে পাচ্ছি 8 সংখ্যাটা 4বার পাচ্ছি, বাকি কেউই 4বার নেই। সুতরাং এর সংখ্যাগুরু মান কত হবে 8 হবে। খুবই সোজা অঙ্ক, সবাই পারবে। এই প্রশ্নটা নেওয়ার উদ্দেশ্য হলো, এটা যেহেতু 18 সালে পড়েছে, একটা জাস্ট ছোট একটা শূন্যস্থান বলছে মধ্যগামিতার মাপক হলো গড়, মধ্যমা ও ড্যাশ। তো সবাই জানো গড়, মধ্যমা এগুলো সবার সাহায্যে যে মানগুলো দেওয়া থাকে তাদের মিডিলটা বের করার কাজে ব্যবহৃত হয় দেখতে গেলে। তো গড়, মধ্যমা, তার সঙ্গে যে চ্যাপ্টারের নাম কি সংখ্যাগুরু মান, তার মানে 3টে জিনিস দিয়েই মধ্যগামিতা বের করা সম্ভব। সুতরাং এখানকার উত্তরটা কী হবে, এখানে উত্তর হবে সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান। দেখো এইখানে একটা প্রদত্ত তথ্য দেওয়া আছে, যেখানে তথ্য অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। এই তথ্যের মধ্যমা বলেছে এক্স এবং সংখ্যাগুরু মান বলে দিয়েছে ওয়াই। তারপরে আমাদের একটা ইকুয়েশন মতো দিয়েছে, তার মানটা বের করতে হবে 2x - 3y। তো আমরা প্রথমে তাহলে মধ্যমা বের করব, কিন্তু মধ্যমা বের করার নিয়ম কি, আগে প্রথমে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে হবে। তো আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিচ্ছি। তো প্রথমে আমরা 2 লিখলাম, তারপরে দেখবে আবার একটা 2 লিখলাম। তো যদি আমি কেটে কেটে লিখি 2 2 দুবার লিখলাম। 3 দেখো দুবার আছে, তাই দুবার 3 লিখলাম। 4 কবার আছে, 4 দেখো একবার আছে, তো 4 লিখলাম। তারপর 5 দেখো অনেকবার রয়েছে, একবার, দুবার, 3বার, 4বার, তো 4বার আমরা 5 লিখে নিলাম। আর 6 আছে একবার, 7 আছে একবার। এবারে আমরা যে নিয়মটা করেছিলাম, বারে বারে করছি একই নিয়ম, আমরা এদিক থেকে একটা কাটলাম, এদিক থেকে একটা কাটলাম, এইভাবে আমরা কাটছি। তো মাঝখানে দেখতে পাচ্ছি একটাই পাওয়া যাচ্ছে 5। তাহলে আমরা মধ্যমা মানে আমরা কি জানি এক্স, এই যে প্রশ্নে বলে দেওয়া আছে মধ্যমা হচ্ছে এক্স, তাহলে এক্স সমান কত বেড়ে গেল 5। এবারে ওয়াই মানে সংখ্যাগুরু মান মানে সবচেয়ে বেশিবার যেটা আছে। তো আমরা তো এইখানেই দেখতে পাচ্ছি সবচেয়ে বেশিবার কি আছে 5। একবার 5, দুবার 5, 3বার 5, 4বার 5। তারপরে 5 যদি 4বার থাকে তার মানে আমাদের সংখ্যাগুরু মান হয়ে গেল 5। তাহলে এক্সের মানও 5, ওয়াইয়ের মানও 5। এবার যে আমাদের কন্ডিশানটা দিয়েছে, কন্ডিশান না যেটা আর কি বার করতে দিয়েছে, সেখানে আমরা এক্সের জায়গায় আর ওয়াইয়ের জায়গায় মানগুলো বসে দেবো। তাহলে 2 × 5 - 3 × 5। তাহলে 2 × 5 মানে হচ্ছে 10, 3 × 5 মানে হচ্ছে 15। তাহলে 10 থেকে 15 বিয়োগ করলে 5 হয়, কিন্তু কার চিহ্ন বড়, 15 চিহ্ন বড়, তাহলে মানে -5 হবে। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে -5। এটা একটা সত্য মিথ্যা কোশ্চেন। দেখো কি বলছে, যে তথ্যের সংখ্যাগুরু মান 2টি তাকে বলা হয় দ্বিভুজস্তক। তো এটা সত্য, কারণ 2টি থাকলে দ্বিভুজস্তক বলা হয়, আর যদি একটি থাকে তাকে একভুজস্তক বলা হয়। এটা তোমাদের পাঠ্যপুস্তকে আছে, আমি ছবি দিয়ে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন কী বলেছে দেখো, এখানে দুটো কোশ্চেন রয়েছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। পরিসংখ্যা বিভাজন ছকে সংখ্যাগুরু মান নির্ণয়ের সময় সকল শ্রেণীদৈর্ঘ্যর মান সমান নাও হতে পারে। এটা একদমই সত্য। যদি শ্রেণীদৈর্ঘ্যের মান অসমানও হয় তার ক্ষেত্রেও আমরা সংখ্যাগুরু মান নির্ণয় করতে পারবো, সমান থাকলেও পারবো, সমান না থাকলেও পারবো। তাই জন্য দ্বিতীয় কোশ্চেনটার উত্তর সত্য হবে। এখানেও দুটো কোশ্চেন রয়েছে, একটা সংখ্যাগুরু মান বার করতে দিয়েছে, 4 হবে, এটাও সত্য মিথ্যা। তো 4 হবে এটা দেখার জন্য আমরা গুনতে শুরু করি, 4 একবার, 4 দুবার, 4 3বার, 4 4বার, 4বার আছে। আর কোনো কিছু কি বেশিবার আছে, আমি তো দেখতে পাচ্ছি না, তোমরা একবার নিজেরা চেক করে নাও। 5 দেখতে পাচ্ছি 3বার আছে, 7 দেখতে পাচ্ছি 2বার আছে,
সুতরাং আমাদের সংখ্যাগুরু মান সবচেয়ে বেশি বার 4 আছে, তো 4ই হবে, তার মানে এর অ্যান্সারটা সত্যই হবে। আর দ্বিতীয় যে কোশ্চেনটা রয়েছে, স্কোর দেওয়া রয়েছে ও শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, তো এখানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশিবার কোথায় আছে? সবচেয়ে বেশিবার আছে 7। তো 7 যদি সবচেয়ে বেশিবার থাকে, এবার 7-এর রেসপেক্টে যে স্কোরটা আছে মানে 4, এটা হয়ে যাবে সংখ্যাগুরু মান। কিন্তু এখানে প্রশ্নে দেখো দেওয়া আছে 3, তার মানে এটা যদি 4 হতো সত্য হতো, যেহেতু 3 দেওয়া আছে তার জন্য এর অ্যান্সারটা হবে মিথ্যা।